আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান সার্জিস, বর্ণনা করলেন উপকারিতা। এরপর জানিয়ে দেব, শেখ হাসিনার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক। এরপর আরও থাকছে, পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের 10,000 বাড়ি। ফ্যাসিবাদের দোসররা আশেপাশে ঘোরাফেরা করছে বলেছেন শামা ওবায়েদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু উপকারিতা বর্ণনা করে তিনি বলেছেন, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এ কথাগুলো বলেছেন। সার্জিস এমন এক সময় এই পোস্ট দিলেন যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ হচ্ছে। সার্জিস আলম লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেলে প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। পোস্টে আগে স্থানীয় নির্বাচনের 3টি উপকারিতা তুলে ধরেন সার্জিস আলম। তিনি লিখেছেন, বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে। দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয়, তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে এই পরিবারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কাজ চলছে। অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ফলে অভিযোগের পাল্লা দিন দিন ভারী হয়ে বাড়ছে, মামলার সংখ্যাও। আর এসব অনুসন্ধান ও তদন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে দুদকের অনুসন্ধান ও তদন্ত টিম। এছাড়া বিদেশে পলাতক প্রভাবশালী এই পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দুদক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান সম্পন্ন করতে দিনরাত পরিশ্রম করছে দুদকের তদন্ত টিম। কাজের পরিধির ব্যাপকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার অনুসন্ধান ও তদন্ত টিমকে কাজ করতে হচ্ছে। এ পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে বিশ্বের বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এছাড়া তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি সহ দুদক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরের প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতি অভিযোগে করা 6 মামলায় শেখ হাসিনা সহ 23 জনকে অভিযুক্ত করা হয়েছে। এরই মধ্যে এসব মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন জমা পড়লে আদালত গেজেট বিজ্ঞপ্তি ও সাম্প্রতিক রোকের আদেশ দেবেন। আর এই দুটি আইনি ধাপ শেষ হলে হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। পরবর্তী সময়ে সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক রায়ের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছে আইনজীবীরা। পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি, ঘরছাড়া হয়েছে অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পুঞ্জ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। অপারেশন সিঁদুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত। এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের সংসদ কর্মকর্তা আজাদ জান জানান, এ জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে। ন্যাশনাল কনফারেন্সের আরও এক সংসদ কর্মকর্তা জাভিদ আহমেদ বলেছেন, সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ির জন্য 10 লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5 লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি। এদিকে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল
তার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সিনেটে বলেন, 14 মে আলোচনার সময় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক 18 মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ফ্যাসিবাদের দোসররা আমাদের দল ও সাধারণ মানুষের ক্ষতি করতে আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। গত 17 বছরে সালতানগরকান্দায় বিএনপির বহু নেতাকর্মী নির্যাতিত হয়ে বনে জঙ্গলে থেকেছেন। তারপরেও তারা ফ্যাসিবাদের দোসরদের কাছে মাথা নত করেননি। সোমবার বিকেলে 5:30টার দিকে সালতা উপজেলা সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি সমর্থকদের 30টি বসতবাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবেন না, সকলেই সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা সাধারণ জনগণকে কাছে টেনে নেবেন, কিন্তু যারা দেশ ও বিএনপির ক্ষতি করবে তাদের থেকে দূরে থাকবেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এ দল যাতে আগামী দিনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করতে পারে, সেজন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।